প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন জান্নাত নুসরাত। পর্ব সংখ্যা 69। পশ্চিম আকাশে হলুদ আবার সূর্য ডুবে যাচ্ছে। তার তেরছা রশ্মি তবু এসে পড়ছে থাই গ্লাসের সামনে। পাতলা পর্দা ভেদ করে সে টাইলসের খোলা ধুলো করছে নিচের মতোই। আসল সন্ধ্যায় ইসরাত শুয়ে আছে বিছানায়, শুয়ে শুয়ে অলসী ভঙ্গিতে সে সব দেখছে। সময় অতিবাহিত করার কোনো উপায় নেই, কারোর সাথে কোনো কথা আদান প্রদান করার ধাতে নেই। দুনিয়া উল্টে যাক, সে মরে যাক, তো বটু শব্দটি করে না এই বিষয়ে। নাসির সাহেব বলেছিল ছোটবেলায় তাদের, যাই হোক, কখনো নিজেকে কখনো কষ্ট না দিতে, সুখ দুঃখ আনন্দ ভাগাভাগি করে নিবে, কিন্তু দুঃখ নিজের ভেবে চেপে রাখবে, দেখবে সব দুনিয়া ফুরিয়ে গেছে। সে দেখেছে দুঃখ কষ্ট হতাশা সব ফুরিয়ে গেছে। প্রায় 2 যুগ কাটার পর স্বাভাবিক স্বভাবের বাবা চাচা এসেছেন। আরশ নুসরাতের মনোমালিন্য ফুটে গেছে। তার দুঃখ ফুরিয়ে যাবে এক সময়, না হয় সে নিজেই শেষ হয়ে যাবে। সমস্যা কি? মরে গেলে এই লোহার খাঁচা থেকে মুক্তি পাবে, জাইন নামক বদ্ধ উন্মাদের হাত থেকে রেহাই পাবে। ইসরাত শুয়ে শুয়ে ভাবলো নিজের সেই রঙিন দিনগুলো, যখন তারা ভাই বোনরা সুখে ছিল। আরশ, জাইন, হেলাল, লিপি নামক কেউ থেকেও যেন ছিল না। আবার যদি সেই সময়টা ফিরে আসা যেত, ইস। চোখ স্থির তখনও মেঝের দিকে, ওপরে তুলে তাকালো জানালার দিকে। তুষারপাতের এই বছর এখনো হয়নি, হয়তো শীতকালে হবে। বাসার সামনে উঁচু চেরি পশম গাছটায় ফুল ঝরে যাচ্ছে, উড়ে যাচ্ছে নিঃস্বাধীন। সে এক এমনভাবেই উড়তে দেখতে পারলো না হয়তো এই বন্দি জীবন থেকে মুক্তি পেত। তার ভাবনার মধ্যে রুমের দরজার শব্দ হলো। উঠে বসতে যাবে, গলার স্বর ভেঙে এসে, শুয়ে থাকুন, উঠতে হবে না। ইসাদ শুয়ে পড়লো। সারাদিন ভেটকি মাছের মতোই শুয়ে থাকে। বাড়ির সবার সাথে কথা হয়। সেদিনের প্রথম নুসরাত জানতে পারলো বঞ্জি আসছে। খুশিতে পাগল হয়ে গিয়েছিল, ইরহামের গলা ধরে প্রায় ঝুলে গেছিল। ইসরাত সেটা দেখে হাসছিল, তার বুক ভার কমে গেছিল। এর পরপরে এমন একটা ঘটনা ঘটলো। সেদিন রাতে তার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা ট্রান্সফার হলো। নুসরাত এত টাকা কাউকে কখনো দেয় না। সেই টাকার বিষয়ে খুবই হিসাবী, সবার কাছ থেকে চেয়ে চেয়ে টাকা নেবে, তবু নিজের টাকাগুলো খরচ করবে না। টাকা যেখানে সেখানেই সে সেই নুসরাত নাকি তাকে টাকা দিয়েছে, তাই এতগুলো অ্যামাউন্ট। আশ্চর্য হতে ভুলে গেল সে। সাথে ছোট্ট একটা মেসেজ, এক প্রকার চিরকুট বলা যায়। অভিনন্দন, আমি কতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না ইসরাত। আমি পৃথিবীর সব থেকে ভালো ফুপি হব, ভালো খালা হব, সব থেকে ভালো চাচি হব। কথাগুলো ভাবতে ভাবতে তার হাসি মুখ ফুলে উঠল। জাইন হয়তো খেয়াল করলো তা। গায়ে শার্ট খুলতে খুলতে জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে? হাসছেন যে? ইসাদ মাথা নাড়ল দুপাশে, তবুও তার হাসি মিটল না। তৃষ্ণার্ত কাকে নেয় জাইন সেদিকেই তাকিয়ে রইল। তার বোকা ইসরাত আর আগের মতো হাসে না, তার সাথে কথা বলে না, হ্যাঁ না জবাব দেয়, শুধু এইটুকুই। দোষ তো সব তারই। সে যদি জোর জবরদস্তি করতো না, তাহলে কি আর এমন হতো? সেখানে একটা কিন্তু থেকেই যায়। জোর জবরদস্তি না করলে তো আসতো না মেয়েটা তার সাথে। যদি অমনি পদ্ধতি ব্যবহার না করতো, আসতো কি মেয়েটা? এই জন্যই তেমন করেছে। জাইন বিছানার দিকে পা বাড়িয়ে আবারও তা পিছিয়ে নিল। সে কাছে গেলেই বমি করে আজকাল। তার নাকি পেট গলায় জাইনের গায়ের সুগন্ধিতে। তাই একদম ফ্রেশ হয়ে এসে বসলো ইসরাতের পাশে। পেটটা দিন দিন উঁচু হচ্ছে, শরীরটা স্বাভাবিকের তুলনায় রোগা হয়ে যাচ্ছে। পেটটা বেশি বোঝা যায়। জাইন হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তার মুখ। ইসরাত বিরক্ত হলো। সে সবসময় তার স্পর্শে বিরক্ত হয়, কখনো লজ্জা বা ভালো লাগার ছাপ ফুটে ওঠে না। তবুও সে হাত ছাড়লো না, অনেকক্ষণ ঠেকিয়ে রেখে দিল। গালে শব্দ করে চুমু খেলো, হাত বাড়ালো পেটের দিকে, বলল, শরীর ভালো আপনার? বমি হয়েছে আজ? আর কথা উত্তর দিতে চাইল না ইসরাত, তাই চোখ বুজে নিল। জাইন তখনও তার পাশে বসে চেয়ে আছে ড্যাপ ড্যাপ করে। এত কি দেখছেন? তার মুখে ইসরাত ভেবে বিরক্ত পায়। বিরক্ত লাগে তার। বিরক্ত ধরে যাওয়ায় কথাই ছিল তার ওপর। তা হলো ক্যাবকান্ত এর মতোই চেয়ে দেখছেন। ক্যাবলাকান্ত বিরক্ত হয়ে চোখ মিলে তাকালো, বলল, চোখ সরান। কেন? থেমে থেমে জবাব দিল, অস্থির হচ্ছে। আমি অতিরিক্ত বোধ করছি। এভাবে কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না। থাকলে কি সমস্যা? ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা বারবার কেন জিজ্ঞাসা করছেন জাইন? জাইন থামিয়ে তাকে দিল, বলল, কি বললেন আবার বলুন। তিরিক্ষি মেজাজে জবাব দিল সে, বলছি ঘুরিয়ে পেঁচিয়ে একটা কথা বারবার বলতে ইচ্ছে হয় না।
না, ওইটাই না। শেষটা কি বললেন? গাছাড়াভাবে বলল, জাইন বলেছি। জাইন উজ্জ্বল চোখে তাকিয়ে আবদার করলো, আবারও ডাকবেন? জাইন। ইসরাত ভুরু কুঞ্চিত করলো, অস্বাভাবিক চোখে তাকিয়ে থাকতে লোকটার দিকে। পাগল নাকি উন্মাদ বলবে এই লোককে? সে ভেবে পায় না। দীর্ঘশ্বাস ফেলে লুকিয়ে, শুনুন জাইন, কথা বলতে ইচ্ছে হচ্ছে না, পরে কথা বলি। জাইন মাথা দোলালো, বসে রইল অবিচল ইসরাতের পাশে, গালে হাত ঠেকিয়ে। মেয়েটা বিরক্তির চূড়ান্ততা পৌঁছালো। তার আর বাক্য ব্যয় হলো না। আর কত বলবে এভাবে না তাকাতে? হ্যাঁ, ইসরাত আর কিছু বলবে না, সে চুপ হয়ে যাবে। তার সিদ্ধান্ত অটল হলো। এরপর থেকে চুপ হয়ে গেল সে। এক আকাশসম অভিমান চেপে থাকলো তার বুকের মাঝে। দুনিয়ার প্রতিটি কোণে নিজের ভাগ্যের প্রতি লোকটার কেন এভাবে বদল, কেন এমন পাগল হয়ে গেল? ইসরাত আগে সেই জাইনিকে বারবার খুঁজতে থাকলো তার মধ্যে, কিন্তু তাতে যেন কোনো খোঁজ পেল না। নমনীয় শান্ত স্বভাবের লোকটা কোথাও নেই। এই জাইন ভেতর থেকে উদা হয়ে গেছে। ব্যক্তি জাইন আর এই জাইনের মধ্যে ভীষণ তফাৎ। এত ভীষণ অভিমান কাকে দেখায় ইসরাত? দুনিয়ায় কেউ নেই, খাখার শূন্যতা ছাড়া চারদিক। একা একা বাসায় পড়ে থাকে, মানসিক ভেঙে ভেঙে পড়েছে সে। সময় যত গড়াতে লাগলো, তত যেন চোখে নিচে ছাপটারও স্পষ্ট হতে শুরু করলো। মনের শান্তিগুলো ধূলিসাৎ হয়ে গেল তার। এক সময় নিজেকে অভিযোগ, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, হতাশা দোজাহানের মালিকের কাছে বলতে শুরু করলো সে। নামাজে বসলে তার এক ফোঁটা জলের মধ্যে গড়িয়ে পড়তে লাগলো জায়নামাজে। সারাদিন কোনো কাজ না থাকলে পড়ে থাকতে লাগলো জায়নামাজের মধ্যেই। নুসরাত ইসরাতকে কল দিল, সে কল ধরল না। কপাল কুঞ্চিত করে তাকিয়ে রইল ফোনের দিকে। আহান তার শ্বশুরবাড়ি গিয়েছে। বোন জামাইকে এক প্রকার বগলদাপা করে আহসান হাসান নিয়ে গেছে। ইরহাম সৌরভী চট্টগ্রাম বেড়াতে গেছে। বেড়াতে গিয়ে গেছে বললে ভুল হবে, হানিমুনে গিয়েছে। সাথে ও বাড়ির সোহেব সাহেব, ঝর্ণা বেগম, সুফি খাতুনও গিয়েছে। রোহিণী বেগম সৈয়দ সাহেবকে নিয়ে যেতে চাইলে তারা মানা করে দিয়েছে। বলেছে তোমরা সবাই পিকনিক করে আসো। হানিমুন কম পিকনিক বেশি মনে হচ্ছে এটা। নুসরাত ভাবনা চিন্তার মধ্যে বের হলো বাড়ি থেকে। খালি খালি লাগছে সবকিছু। দায়িত্বের চাপে পিষ্ট সবাই, জীবন পানসে হয়ে গেছে। মাথার ওপর পেঁচানো ওড়না ছিল, তাই ভাবলে এবার পারিবারিক অবস্থান থেকে ঘুরে আসবে। হেঁটে এগিয়ে গেল সেদিকে। লোহার গেট ঠেলে ভেতরে প্রবেশ করতেই শীতল বাতাস ছুঁয়ে গেল তাকে। নুসরাত তপ্ত শ্বাস ফেলল। একদিন এই মাটির নিচে তাকে যেতে হবে, এক পা দুপা করে। যত এগিয়ে গেল তার সবার কবর দৃষ্টিগোচর হলো। দূর থেকে নিচের নামের কবরটা দেখতেই কি হলো, তার চোখ ঝাপসা হলো। নামের ফলক এখনো নুসরাত নাসি নামটাই লেগে আছে। রুবার জায়গায় হয়তো, তার জায়গায় হয়তো। সেই দিন কি বোকামিটা করেছিল নুসরাত। নিজের বোকামের কথা ভেবেই হেসে ফেলল। মৃণয় তুষার এর সাথে দেখা হলে ভালো হতো। লোকটার কোনো খোঁজ খবর নেই। খবর নিতে হবে। ইসরাতের বিয়েটা যদি মৃণয়ের সাথে হয়ে যেত তাহলে কেমন হতো? ভাবনাগুলো একপাশে ফেলে গিয়ে মাটিতে বসলো সে। ফুলের গাছে লাগিয়েছিল আহানার ইরহাম, সুগন্ধি ছড়াচ্ছে চারদিকে। নুসরাত একদলা মাটি হাতে তুলে নিল, তাকিয়ে রইল নির্বিশেষ নয়নে। মৃণয় তুষারের কথা আবারও মাথা নাড়া দিল। কি আশ্চর্য, লোকটার কথা ভুলতে পারছে না কেন সে? একবার যোগাযোগ করবে নাকি? এখান থেকে গিয়ে যোগাযোগ করবে ভাবল। তার যে ভাবনা তবু মৃণয় মস্তিষ্ক থেকে বের করতে পারল না। নিরিবিলি বসে থাকতে থাকতে অনেক ঘটনাই মনে পড়ল। নুসরাত তখন টের পেল লোকটা ইসরাতকে পছন্দ করে। তখন সরাসরি তাকে জিজ্ঞাসা করে বসলো। এতে থমথম খেয়ে গিয়েছিল লোকটি ভীষণ। অস্বীকার করতে চাইলেও সে বুঝি এতে হেসে উঠল। মৃণয় তাকে হুঁশিয়ারি দিয়ে বলল, ভালো হচ্ছে না বলে দিচ্ছি মিসেস নুসরাত। নুসরাত সেই কথার জবাবে হু হু করে হেসে গড়াগড়ি খেয়েছিল। ভদ্রলোককে বাবা তাকে পছন্দ করেছিলেন কারণ ওনার স্ত্রী রংচটা স্বভাব ছিল। চাপা রঙের মেয়েদের দেখতে বিয়ের প্রস্তাব দিয়ে বসতেন তিনি। মৃণয়কে নুসরাত শুধিয়ে ছিল কবে থেকে পছন্দ করেন ইসরাতকে। লোকটা কথার উত্তর না দিয়ে তার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলেছিল, সেটা জেনে আপনার কি লাভ? সেটা তো জেনে না তার লাভ কি? তার আর জবরদস্তি করেনি, শুধু জিজ্ঞাসা করেছিল আপনি ইসরাতকে প্রথম যেদিন দেখেছিলেন সেদিন নাকি থমকে গিয়েছিলেন। আপনি জানেন কিভাবে বিষয়টা? মামা বলেছে। মোমোকে? সেটা না জানলেও আপনার চলবে। এবার বলুন, থমকে গিয়েছিলেন? মিনার হয়তো উত্তর দিত না। নুসরাতের ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকায় বাধ্য হলো এক প্রকার। তিরস্কির সহিত বলল, আপনি খুব বিরক্তিকর প্রাণী। আমি জানি, সাথে ইন্টারেস্টিং প্রাণী,
কিভাবে? এই যে আমি আপনাকে যথেষ্ট পরিমাণ আপনি আমাকে যথেষ্ট পরিমাণ ইগনোর করার চেষ্টা করলেও আমি আপনার কথার আকর্ষণ বোধটুকু সরাতে পারছি না। আপনি নিজের দিকে মানুষকে আকর্ষণ করাতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে। নুসরাত বিগলিত হেসে থ্যাংক ইউ। যাই হোক, কথা ঘোরানোর চেষ্টা করছেন, এত তাড়াতাড়ি আমি ঘুরছি না। এবার বলুন কেন থমকে গিয়েছিলেন? মানুষ সুন্দর জিনিস দেখলে থমকে যায়। নুসরাত কাজ ঝাঁকালো, ভুরু উঁচিয়ে শুধালো, ইসরাত আপনার কাছে ভালো লেগেছে? হুম হুম। ওনার চেহারায় অ্যাট্রাক্ট করে খুব। আমি অবাক হয়ে গিয়েছিলাম, এত সুন্দর একজন মানুষ যে সিলেটে, তা দেখে ওনাকে আপনারা চাইলে চলচ্চিত্রে দিতে পারতেন। উনি এতটাই সুন্দর ছিলেন যে আমি 5 মিনিটের জন্য থমকে গিয়েছিলাম। আমার জাগতিক জ্ঞান উধাও হয়ে গিয়েছিল। নুসরাত হাসলো, বলল, আমাকে এখন আজ পর্যন্ত কেউ এভাবে বলল না। মিনয় তার দিকে তাকাতেই নুসরাত পা চালিয়ে চলে যেতে যেতে বলল, হয়েছে, এখন অদ্ভুত চোখে তাকাতে হবে না। ঘাড় ঘুরিয়ে তাকালো, থেমে গেল। আশ্চর্য, চোখ সরান। চোখ সরাচ্ছে না কেন? হেসে ফেললো কথাগুলো ভেবেই। কল আসছে। নুসরাত ধরল না। বাঁচতে বাঁচতে কেটে গেল, আবারও কল এলো। তৃতীয়বার নুসরাত কল ধরতেই শেষ মুহূর্তে ধরলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি এ বাড়িতে আয় তো। কোন বাড়িতে? সৈয়দ বাড়িতে। ছোট্ট করে উত্তর দিল নুসরাত। আসছি। আসছি বলে সে উধাও। 4-5 ঘন্টা কেটে যাওয়ার পর সন্ধ্যায় এসে হাজির হলো সৈয়দ বাড়িতে। আরস তখনও তার অপেক্ষায় বসেছিল। গায়ে আটশার্ট করে কালো রঙের শার্ট, দুটো বোতাম খোলা রাখা, সোফার ওপর বসে আছে, পায়ের ওপর পা তুলে। নুসরাত এগিয়ে এসে বাড়ির পিনপতন নীরবতা, তার পায়ের শব্দ কানে বাজছে। অবাক চোখে কিছুক্ষণ আশপাশ দেখলো। আরস সোফার ওপর বসে কিছু একটা করছে। নুসরাত অবাক কণ্ঠে বলল, বাড়ির সবাই কোথায়? সবাই বলতে এক্সাক্ট কাকে খুঁজছিস তুই? ছোট আম্মু, ছোট চাচ্চু। আরশের চোখ তখন ল্যাপটপে। নুসরাত এগিয়ে আসতে দেখে তড়ক করে শটান বন্ধ করে দিল যেন। নুসরাত ভুরু কুঁচকে গেল নিমেষে। গা ঘেঁষে বসতে বসতে জানতে চাইল কি লুকাচ্ছেন। সিক্রেট। কথা শেষ করে তার সামনে আসা দুগাছি চুল সরিয়ে বলল, জিজ্ঞাসা করলি না কেন রেখে পাঠালাম? নুসরাত ভুরু কুঁচকালো। উম হুম, বলুন কেন ডেকে পাঠিয়েছেন? পকেট থেকে সাদা পাথরের একটা রিং বের করলো আরশ। নুসরাতের বাঁ হাতের তর্জনী আঙ্গুলে পরিয়ে দিতে থমকে গেল। সেখানে সাধারণ একটা রিংয়ের জায়গা দখল করে আছে। হাতে উল্টো দেখতেই পূর্বের নুসরাত মুঠো করে নিল। বলল, এত দেখার কি আছে? রিং এটা। ক্ষীণ কণ্ঠে বলল, বিশেষ কিছু মনে হচ্ছে? উল্টো পাশ দেখি। নুসরাত মুঠো শক্ত করে ধরলো। বলল, দেখার প্রয়োজন নেই। আরশ মাথা দোলালো, জিভ দিয়ে গাল ঠেলে বলল, আমি বিষয়টা কিছু আছেই, তাই না? আজীব। আমি বিষয়ক হবে কেন? আপনি বিষয়ে কিছু নেই। আরশ গেল না যেন আরো বাকবকি দঞ্জায়। বলল, এই রিংটা খুলে ফেল। খট করে উত্তর দিল না। ভদ্রলোকের মতো ব্যবহার করলো আজ আরশ। জোরাজোরি করলো না, সমস্যা নেই, ডান হাত দে তাহলে এদিকে। নুসরাত ভুরু কুণ্ঠিত করে এগিয়ে দিল ডান হাত। আরশ এত ভালো মানুষই সে নিতে পারলো না। এত ভালো লোক হলো কিভাবে? ডান হাতে স্পর্শ পেতেই তাকালো সেদিকে। সাদা পাথরের মাঝারি আকৃতির একটি রিং। চোখের সামনে হাত তুলে এবার দেখালো। বলল, ভালো লাগছে তাই না? আরো সুমো বলে জবাব দিল। নুসরাত তার মুখের সামনে আবারও রিংটা নিয়ে বলল গদগদ কণ্ঠে, ভীষণ ভালো লাগছে তাই না? আরশ মাথা দোলালো তার কথা বরাবর। গ্রীবা বাঁকিয়ে বুকে আসতেই নুসরাত সরে গেল দূরে। আরশ তার উন্মুক্ত কাঁধের দিকে তাকিয়ে রইল। কালো রঙের অফ শোল্ডার লং স্লিভ টপ ছিল নুসরাতের পরনে। সে ইশারা করলো, এটা কখন পরেছিস? এখানে আসার আগে সর করে পরেছি। এটা আর পরবি না। নুসরাত ভুরু বাঁকালো। আরশ ক্রিম রঙের ট্রাই ওয়েটস মিক্স স্কার্টটার দিকে তাকাতেই কাঁধ পা সব দেখা যায় এমন কাপড় পরবি না। বাইরে বের হওয়ার সময় তো একদমই না। অবাক কণ্ঠস্বর নুসরাতের প্রতিধ্বনিত হলো, তাহলে কি পরবো? যা ইচ্ছা পর, এগুলো না। নুসরাত কথা ঘোরানোর চেষ্টা করলো। ও, বললেন না যে? ওরা কোথায়? কারা কোথায়? ছোট চাচ্চু, ছোট আম্মু ডেটে গিয়েছেন। নুসরাত উঠে দাঁড়ালো, বলল, আসি তাহলে আমি। কোথায় যাচ্ছিস তুই? বাড়িতে বস, কথা আছে। বিনা বাক্যে বসলো সে। জিজ্ঞাসা করলো, কি পালাই পালাই করছিস কেন? পালাচ্ছি কোথায়? তাহলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে বসে আছিস কেন? আশ্চর্য, যাব না বাড়িতে? যাবি পরে, বসে থাক।
আরস ঘড়ির দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে রইল। নুসরাতের দিকে গিয়ে বাবাকে এসে বলল, দূরে দূরে সরে বসুন। খসখসে কণ্ঠে আরস জিজ্ঞাসা করলো, তোর সমস্যা কি? কাছে আসলে কি হবে? কাছে বসা যাবে না, দূরে বসুন। অকাজ করে ফেলতে পারেন আপনি। আরো সরে বসলো, বিড়বিড় করে বলল, একদিনের জন্য তুই আমার কথা শুনলে আমি তোকে কি কি করতাম তা তুই ভাবতেও পারবি না। নুসরাত শুনে ফেললো, বলল, কি করতেন? আগে একদিনের জন্য আমার কথা শোন, তারপর দেখ। নুসরাত বলল, আচ্ছা শুনবো। বুড়ো চলো শুধালো, কোন দিন? আজকে। আজকে তাহলে ওয়াদা কর। কথার খেলাপ করা যাবে না কিন্তু নুসরাত, আমি ওয়াদা দিয়ে বিষয়ে পাক্কা। ওয়াদা। আরস বাড়িয়ে দেওয়া হাত স্পর্শ করলো নুসরাত। আরস জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তাহলে একদিনের জন্য, আই 24 ঘন্টার জন্য আমার কথা শুনবি তুই? নুসরাত মাথা দোলালো, সাধারণভাবেই বলল, একদিন, একদিনের জন্য আপনার সব কথা শুনবো। আপনি যা বলবেন তাই করব। আরস তাকালো তার দিকে, চোখানয়নে তাকিয়ে নিয়ে আবারও জিজ্ঞাসা করলো, আমি যা বলবো তাই করবি? নুসরাত পাহাড়ের মতো অটল কণ্ঠ, হ্যাঁ। আরো হাসলো, জিভ দিয়ে গাল ঠেলে বলল, তাহলে কাজটা চুমু দেওয়া থেকে শুরু করা যাক। কথাটা শেষ হতে চোখ দুটো বড় হয়ে গেল নুসরাতের। সে বলল, এই বিষয়টি নিয়ে কিন্তু বলিনি। এইসব কি? আরো হাত বাড়িয়ে দিয়ে স্পর্শ করার আগে সামান্য সরে গেল। তুই হ্যাঁ, শুধু হ্যাঁ হবে কথায়, কোনো না হবে না। রুমে চল। রুমে কেন? সেটা রুমে গেলেই বুঝতে পারবি। আরো সে একটু আগেতেই নুসরাত সোফা থেকে উঠে দাঁড়াতেই তড়াক করে ওপরে করিডোর নীরবতা বিরাজমান। কেউ না থাকায় নুসরাত উঠে দাঁড়িয়ে পেছনের দিকে শব্দ ধূপধাপ। আরস নিজে উঠে দাঁড়ালো। নুসরাত দুপাশে মাথা দুলিয়ে বলল, এটা চিটিং। আপনি বাটপারি করছেন। আমি ভেবেছি। হ্যাঁ, তুমি কি ভেবেছিলে? সাদা টাইলসে পা ফেলে আরস এগিয়ে আসতেই নুসরাতের চোখ তার পায়ের কাছে একেবারে ফর্সা পাহাচোরা রক্ত জমাট বাঁধতে শুরু করেছে। তার কথা কানে যেতে যেন মুখ তুলে তাকালো। ভরকানো চেহারায় প্রতিঝরিত হলো আরসের সামনে, বলে, আপনি তুমিতে যাচ্ছেন কেন? বিশেষ মুহূর্তে বিশেষভাবে ডাকতে হয় প্রিয়াস। আরস বাকিটুকু শেষ করতে পারলো না। আরস তাকে থামিয়ে দিল, বলল, ওয়াদাবদ্ধ তুমি? আমি যা বলবো, যা করতে বলবো সবকিছু হ্যাঁ হবে। 24 আওয়ার্স এর জন্য হ্যাঁ হবে। হ্যাঁ, মাত্র 5 মিনিট হয়েছে ওয়াদা হওয়ার। নুসরাতের চোখ যেন এবার কোঠা থেকে বেরিয়ে আসবে, সেখানে অসহায়ত্ব ভর করেছে। ভয় হলো তার, আতঙ্কে হোক পিছিয়ে গেল সে। তার গলার আওয়াজ প্রতিধ্বনিত হলো, আপনি এমন করতে পারেন না আরস। আরস হাসলো, নুসরাতের চোখের দিকে তাকিয়ে দাবানো সে হাসি। আরসের কথা সে কানে তুলতে চাইল না। ঝড়ের গতিতে ছুটল, তার সেই ছোটার মধ্যে শূন্যে ভাসলো সে। পা দুটো ঝুলছে, চোখের নিচে যেন স্তম্ভির হয়ে গেছে। নুসরাত চেঁচানোর মধ্যে সদর দরজা আটকে দিল আরস, বলল, শান্ত হও। নুসরাত শান্ত হলো না, আরো বেশি বাড়লো তার হাত পা ছোড়াছড়ি। আরস তাকে শান্ত করার চেষ্টায় কাঁধে তুলে নিল। মেয়েটার অর্ধেক শরীর জড়িয়ে আছে আরসের পিঠে। আমি তোমাকে গলা টিপে মেরে ফেলবো। আচ্ছা, আপনি একটা খবিশ, ওকে? নুসরাত অসহায়ত্ব, আপনি এমন করছেন কেন? কেমন করছি? উত্তর দেওয়ার সুযোগ দিল না যেন। নুসরাত লাফালাফি শুরু করলো আবারও, আপনি আমাকে ছেড়ে দিন, আমি শান্ত হয়ে যাব। বাচ্চাদের মতো আচরণ করছো তুমি। ফার্স্টে আপনি আমাকে তুমি বলা বন্ধ করুন, অস্বাভাবিক লাগে। আরস তার কথায় মাথা ব্যথা প্রকাশ করলো না। আরস ভাই। আরস তাকে নিয়ে বিছানার উপর ফেলে দিল, দরজার নব ঘুরিয়ে লক করে দিতে হাসলো আবারও। হাসির শব্দের সাথে প্রতিধ্বনিত হলো কিছু বাক্য, আমি সব করতে পারি, তুমি যা যা ভাবতে পারো না তা তাও করতে পারি। নুসরাতের কানে যেন তুলল না সেসব কথা। উঠে দাঁড়ালো লাফ দিয়ে, বলল, আমি ক্যারাটে জানি, কাছে এসে দেখুন ঘাড় ভেঙে ফেলে দিব। আমিও জানি। কপাল কুঞ্চিত করে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল মেয়েটা। আরস না চেতেও হেসে ফেলল, তোমার অসহায়ত্বের কণ্ঠ শুনতেও ভালো লাগে। আপনি পাগল, পাগলাগারো থেকে ঘুরে এসেছি। তাহলে কি আমি? বলো তুমি। আরো সে এগিয়ে আসতে আসতে নুসরাতের দু লাফে বেডের শেষ সীমানায় পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে মড়ক করে শব্দ হলো। নুসরাত আতঙ্কিত মুখে একবার দেখলো বিছানা, একবার দেখলো আরসকে। ধারাম করে শব্দ হতে খাটের একপাশ ভেঙে পড়লো। সে নুসরাতকে দাঁড়িয়েই ছিল। সরে যাওয়ার আগেই ভাঙা অংশের সাথে নিচে পড়ে গেল, ব্যথা পেল ঘাড়ে। চেঁচিয়ে উঠলো, ভেঙে গেল কিভাবে? বেডে উঠে লাফালাফি করলে ব্যাঙের মতো। ভাঙবেই তো, নাকি টিকে থাকবে? নুসরাতকে টেনে তুলতে সেখান থেকে আরস 5 কলা করে তুলে নিল, চলে গেল অন্য রুমে।
তার আর চলে যাওয়া হলো না। আরশের কোল থেকে হাজার চেষ্টা করে ছুটে পালাতে পারল না। শার্ট খুলে ছুঁড়ে মারল দৌড়ে আরশ। দুটো বোতাম মেঝেতে পড়ে গেল। বাইরে থেকে মৃদু আলো এসে রুমে পড়ছে। সেই আলোয় দেখা গেল বিছানায় মেয়েটাই সহায় জাপটে আরশ। শক্ত বুকে পিষে ফেলছে নিমেষে হাত পা। ছোড়া তখনও চলছে, তার অবাধ স্পর্শে ভঙ্গ করছে নুসরাতকে। তবুও ছটফট করলো, ছুটে পালানোর চেষ্টা করলো শেষ পর্যন্ত। তার সেই বৃথা চেষ্টা দেখে আরো হেলাল শুধু হাসলো। খামচি ধাক্কা, কিল, দূরে সরানোর ভিন্ন চেষ্টা, কোনোটাই যেন কাজে দিল না আজ। সেই কথা চার রুমের দেওয়ালে বাড়ি খেতে চলে যাচ্ছে। শক্ত করে আঁকড়ে ধরলো তার শরীরের ভারী নিঃশ্বাস প্রশ্বাস। হাঁ করে নিঃশ্বাস ফেলছে। আমি আর কখনো আপনাকে বিশ্বাস করব না। এই একটি কথা পুরো রুমের চার দেওয়ালে মিলিয়ে গেল। আর তার সংবেদনশীল উন্মুক্ত কাঁধে দাঁত বসালো, হায়নার মতো বিচরণ করতে থাকলো দুটো ঠোঁট নিজের ওষ্ঠের ভাঁজে। ক্ষোভে মুখ লাল করে দিল। আরো সে নাক ইচ্ছে মতো মারার আকাঙ্ক্ষা জাগলো। মাঝপথে জলাঞ্জলি দিল তার প্রেয়সী। আরো সে প্রেয়সীর আগে ক্ষোভে ফুলছে এখনো। তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। কাঁদো স্বরে ভাসছে, ভীষণ ভীষণ আফসোস হচ্ছে। আমি আপনাকে খুন করব, ধোতে গলা টিপে মেরে ফেলবো। আরস নুসরাতের কথা হেসে ফেললো হু হু করে। গা দোলানো সেই হাসির তাল নুসরাতের চোখের পানি মুছে হাতের তালু দিয়ে। মেয়েটার গলার স্বর ভঙ্গুর। তো কি বুঝছো? আপনাকে দেখলেই কাছে আসো, যান কাছে আসো না বলবো। আরো সে কথা উত্তর দিল না। চুলে হাত বুলিয়ে দিল। হাত পা ছোড়া বন্ধ হয়েছে অনেকক্ষণ আগে, চুপচাপ বুকের সাথে মিশে গেছে এখন। কিন্তু পিঠ খামচে দেওয়া অব্যাহত রয়েছে। আরস নরম হাতে তার ঘাড় চেপে ধরে মুখটা তুলে নিল, নরম চুমুকে বসালো রুষ্ট শ্বাসের সাথেই। নুসরাত চোখ মেলে টাকাতেও যেন ভীষণ লজ্জাবোধ করছে। আরস নরম করে তার ঘাড়ে এখনো স্লাইড করে যাচ্ছে। নরম কণ্ঠে ওড়ালো নুসরাত নাসির, বেশি বেশি আফসোস করো। ঘিরে এই আফসোস আমাকে ঘিরে করো। আমাকে ঘিরে তোমার সব কিছু হোক। আমি ভীষণ পছন্দ করি তা। আফসোস, চিৎকার, কান্না আমি ভীষণ পছন্দ করি। আমার কষ্টের একাংশ তুমি অনুভব করো, আমি কেন একা অনুভব করব? নুসরাত চোখ মেলে তাকালো তখন। ভীষণ সুন্দর একজোড়া চোখের সাথে তার দৃষ্টি হলো। ঘন পল্লবের ঘেরা চোখ দুটোর পানে তাকিয়ে থাকতে থাকতেই তার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে জিজ্ঞাসা করতে চেয়েছিল কি এমন কষ্ট অনুভব করছে আরস। সে কথার জিজ্ঞাসা করতে পারল না। লালাপ বর্ণ ধারণ করা চোখগুলোর দিকে তাকিয়ে থাকতেই শেষে চোখ বন্ধ করে ফেললো। হাত তুলে ঢেকে দিল আরসের চোখ। ফিসফিস করে বলল, আফসোস করব, কষ্টের একাংশ অনুভব করব, তবু এভাবে তাকিয়ে থাকতে হবে না, চোখ বন্ধ করুন।